আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা ইতিমধ্যে তোমরা দেখেছো আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের উপর আমরা প্রথম লেকচার অর্থাৎ মাইক্রোসফট মৌলিক পরীক্ষার উপর একটা লেকচার সম্পন্ন করেছি। আজকে আমি আছি তোমাদের সাথে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে। এই লেকচারে আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করব আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য সমূহ, আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য গুলোর সীমাবদ্ধতা অথবা সমস্যা কোথায় এখানে। এবারে রূপান্তর সমীকরণগুলো দেখবো আমরা। রূপান্তর সমীকরণগুলোর পরে আমরা দেখব আমাদের যে সময়ের আপেক্ষিকতা যেটাকে আমরা বলি কাউজিকায়ন, এরপরে দৈর্ঘ্য সংকোচন, এরপরে আমরা দেখব ভরের আপেক্ষিকতা। এইগুলোর মাধ্যমে মূলত আজকে আমরা আমাদের লেকচার সম্পন্ন করব। এর আগে তোমরা জানো ইতিমধ্যে আমরা অলরেডি তোমাদের মাইক্রোসফট মৌলিক পরীক্ষার মাধ্যমে পড়িয়েছি n ল্যামডা সমান 2d স্কয়ার বাই c স্কয়ার সমীকরণটা আমরা প্রতিপাদন করার চেষ্টা করেছি। এই সমীকরণের সাহায্যে তোমরা দুই একটা প্রবলেম সলভ করে নিবে। আশা করি তোমাদের জন্য বিষয়টা খুবই সহজ হবে। তোমরা অলরেডি হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমরা লিখেছি আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য সমূহ। প্রথম স্বীকার্য, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রূপ থাকে। আসলে আমরা জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা বলেছিলাম পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রূপ থাকে আমরা তাদেরকে বলেছিলাম জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এখানে জড় প্রসঙ্গ কাঠামো এক্সাম্পল দিতে গিয়ে তোমাদের আমি একটা প্রসঙ্গ কাঠামো দেখিয়েছিলাম এরকম এস কাঠামো যেটাকে আমরা বলছি, আর একটা কাঠামো ছিল এস প্রাইম কাঠামো। এই এস প্রাইম কাঠামোটা ভি বেগে এস কাঠামোর সাপেক্ষে গতিশীল ছিল। এই যে বলছি এস প্রাইম কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে অর্থাৎ ভি ধ্রুব বেগে গতিশীল, তাহলে এই ব্যবস্থাটাকে আমরা বলছি জড় প্রসঙ্গ কাঠামো। এইখানে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো গাণিতিক রূপ একই থাকে। মানে আমরা যদি প্রথম এস কাঠামোতে যদি এফ সমান এম এ পাই, তাহলে এস প্রাইম কাঠামোতে আমরা পাবো হচ্ছে এফ প্রাইম সমান এম এ প্রাইম। অর্থাৎ পদার্থবিজ্ঞানের এই যে গাণিতিক সমীকরণগুলো, যেমন আমরা এটা জানি নিউটনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা সমীকরণ যেটা আমরা নিউটনের গতি দ্বিতীয় সূত্র হতে পাই এফ সমান এম এ, সেটা যেমন এস কাঠামোতে যে রূপ দিচ্ছে আবার এস প্রাইম কাঠামোতে একই রূপ দিচ্ছে। এটি হলো আমাদের প্রথম স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্য, শূন্যস্থানের সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্যুতি সি এর মান একই। আমরা অলরেডি মাইক্রোসফট মৌলিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ করার প্রয়াস পেয়েছি যে আলোর দ্যুতি সি এর মান ভিন্ন হতে পারে না, এটার আপেক্ষিক বেগ থাকতে পারে না। অর্থাৎ ব্যাপারটা এরকম বলতে যাচ্ছে, যদি এস কাঠামো হয়, যদি এস প্রাইম কাঠামো হয় আর এই কাঠামো যদি ভি ধ্রুব বেগে গতিশীল হয় এটার সাপেক্ষে, তাহলে এই কাঠামোতে যদি আমরা আলোর বেগ সি পরিমাপ করি, তাহলে এই কাঠামোতে আমরা আলোর বেগ যদি সি প্রাইম পরিমাপ করি, একটাতে সি আর একটা যদি সি প্রাইম পরিমাপ করা হয়, এই সূত্র অনুসারে ওই স্বীকার্য অনুসারে আমরা বলবো স্বীকার্য অনুসারে সি সমান সি প্রাইম হয়। আলোর বেগ বিভিন্ন হতে পারে না, এটা একটা নির্দিষ্ট বা সার্টেন ভেলোসিটি মেনটেন করে চলে। এই মানটাকে এটাকে আমরা বলছি আমাদের আপেক্ষিক তত্ত্বের 2 নম্বর স্বীকার্য। এখন এই স্বীকার্যগুলো ব্যাখ্যা করা যায়, প্রথমটাতে কোনো সমস্যা হয় না, 2 নম্বর স্বীকার্যতে একটু সমস্যা হয়, যেটা আমরা একটু যদি মনোযোগ দিই তাহলে আমরা দেখতে পাবো। তোমরা ক্লাসিক্যাল ফিজিক্সে নিশ্চয় পড়েছ, আমাদের আপেক্ষিক বেগ নির্ণয়ের সময় আমরা দেখিয়েছিলাম, সাপোজ এখানে একটা ফ্ল্যাশ লাইট এভাবে জ্বলতেছে, আলো সি বেগে ছড়ায় পড়তেছে। তাহলে আলো যদি সি বেগে ছড়ায় পড়ে, একটা লোক যদি এর দিকে যদি কি হয় এভাবে c/4 বেগে আগায়, আর একটা লোক যদি c/4 বেগে এই ফ্ল্যাশ লাইট থেকে দূরে সরে যায়, তাহলে ইনি আলোর আপেক্ষিক বেগ পরিমাপ করবেন সি, যেহেতু পরস্পর বিপরীত দিকে আগাচ্ছে, আমরা বলেছিলাম পরস্পর বিপরীত দিকে আগালে বেগ খুব বেশি মনে হয়, অর্থাৎ সি প্লাস c/4 মনে হবে এই আপেক্ষিক বেগটা। আর ওনার কাছে c মাইনাস c/4 মনে হবে।
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স আমাদেরকে বলতেছে যে আলোর বেগ বিভিন্ন হচ্ছে, কিন্তু আমরা জানি আপেক্ষিক তত্ত্বের দ্বিতীয় শিক্ষার্থী যেমনটি বলা হচ্ছে আলোর বেগ বিভিন্ন হতে পারে না, এটা সকল জড় প্রসঙ্গের মধ্যে। এরপর যে আমরা দেখবো রূপান্তর সমীকরণ কি জিনিস, তোমরা অলরেডি হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমরা লিখেছি পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর সময় ও স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক নির্দেশক সমীকরণকে বলা হয় রূপান্তর সমীকরণ। পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল এমন দুটি স্থানাঙ্কের প্রসঙ্গ কাঠামোর এক্সাম্পল দিয়েছিলাম, এটা এস ছিল আর একটা ছিল এস প্রাইম। আমরা বলেছিলাম এই এস প্রাইম কাঠামোটা ভি ধ্রুব বেগে গতিশীল ছিল। তাহলে দেখো কোনো একটা ঘটনা বা কোনো একটা বিন্দুর আমরা যদি বিবেচনা করি এই এক্স কাঠামোর সাপেক্ষে তার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই জেড এবং সময় হচ্ছে টি স্পেস টাইম, আর এই কাঠামোর সাপেক্ষে হবে এস প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এবং টি প্রাইম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ঘটনা বা বিন্দুর এই দুটো কাঠামোর সাপেক্ষে স্থির এবং গতিশীল দুটো কাঠামোর সাপেক্ষে স্থানাঙ্কগুলো ডিফারেন্ট হচ্ছে, একটা এক্স ওয়াই জেড আর একটা হচ্ছে এক্স ওয়াই জেড টি আর একটা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম। এই স্থানাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশক আমরা যে সকল সমীকরণ পাবো তাদেরকে আমরা বলবো রূপান্তর সমীকরণ। আমরা জানি রূপান্তর সমীকরণ দু প্রকার। প্রথম রূপান্তর সমীকরণকে আমরা বলি গ্যালিলিও রূপান্তর সমীকরণ। এখন আমরা গ্যালিলিও রূপান্তর সমীকরণের সমীকরণটা একটু দেখার চেষ্টা করব। গ্যালিলিও রূপান্তর সমীকরণ আমাদের আইডিয়াটা খুবই ক্লিয়ার। এখানে ছিল দুটো কাঠামো ছিল, একটা এস ছিল আর একটা ছিল এস প্রাইম কাঠামো। এই এস প্রাইম কাঠামোটা ভি বেগে গতিশীল। তাহলে এস প্রাইম কাঠামোতে কোনো একটা ঘটনা বিন্দু যদি আমি বিবেচনা করি, সেই বিন্দু যদি এস প্রাইম কাঠামোর সাপেক্ষে সেই বিন্দুর স্থানাঙ্ক যদি হয় এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এবং টি প্রাইম, এবং ইহা যদি এখান থেকে যাত্রা শুরু করে যদি টি সময়ে ভিটি দূরত্ব অতিক্রম করে আর এই কাঠামোর সাপেক্ষে এস কাঠামোর সাপেক্ষে এই ঘটনার বা বিন্দুর স্থানাঙ্ক যদি হয় এভাবে এক্স ওয়াই জেড টি, তাহলে আমরা বলতে পারি এই পুরো অংশ হচ্ছে এক্স আর এই অংশটা হচ্ছে এক্স প্রাইম। একটা হচ্ছে এস আর পুরোটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি এক্স প্রাইম আর এটা হচ্ছে ভিটি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, লেখা যায় এক্স সমান এক্স প্রাইম প্লাস ভিটি। আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে এক্স অক্ষ বরাবর গতিশীল আমরা ধরে নিলাম। তাহলে আমরা পাচ্ছি সুতরাং এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি। তাহলে তোমরা এই সমীকরণটা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে গতিশীল কাঠামোর যেমন স্থানাঙ্ক আছে ঠিক তেমনি স্থির কাঠামোর স্থানাঙ্ক আছে। এই দুইটা কাঠামোর মধ্যে আমরা একটা সমীকরণ নির্দেশ করা হচ্ছে, অতএব আমরা এটাকে বলতে পারি রূপান্তর সমীকরণ। যেহেতু এটা এক্স অক্ষ বরাবর গতিশীল, অতএব ওয়াই অক্ষ বা জেড অক্ষ বরাবর এদের স্থানাঙ্কের পরিবর্তন ঘটবে না। আমরা লিখতে পারি ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম সমান জেড, টি প্রাইম সমান টি। এবং পাশাপাশি একটা কথা আমাদের মনে রাখতে হবে, গ্যালিলিও রূপান্তর সমীকরণে এই যে আমি দ্বিতীয় কাঠামোর একটা ধ্রুববেগ দেখালাম এস কাঠামোর সাপেক্ষে, এই ধ্রুববেগটা অবশ্যই ভেরি লেস দেন সি হবে। আলোর বেগের তুলনায় অনেক কম হলে আমরা গ্যালিলিও রূপান্তর সমীকরণের সমীকরণগুলো পাই এবং তা প্রযোজ্য হয়। কিন্তু আলোর বেগ মানে এই যে এস প্রাইম কাঠামোর বেগ অনেক বেড়ে যায়, অর্থাৎ আলোর বেগের কাছাকাছি হয়, এক্ষেত্রে আমরা এই সমীকরণগুলো আর ভ্যালিড হয় না, তখন সমস্যা দেখা দেয়। এখন আমরা করবো গ্যালিলিও রূপান্তর সমীকরণগুলো সীমাবদ্ধতা। এরপরে এই সীমাবদ্ধতাগুলোর আলোকে আমাদের আরেকটা রূপান্তর সমীকরণ আমরা পাবো, সেটাকে আমরা বলছি লরেন্স রূপান্তর সমীকরণ। সেই লরেন্স রূপান্তর সমীকরণটা আমরা একটু দেখার চেষ্টা চালাবো। এখন দেখবো গ্যালিলিও রূপান্তরের সীমাবদ্ধতা। এক নাম্বার, এটা পদার্থবিজ্ঞানের যে ক্লাসিক্যাল যে হিসাবগুলো আমাদের আছে বা পদার্থবিজ্ঞানের সমীকরণগুলো আছে ওইখানে কোনো সমস্যা হয় না, কিন্তু তড়িৎ বিদ্যা এবং চুম্বক বিদ্যার ক্ষেত্রে
বিদ্যার ক্ষেত্রে পৃথক সমীকরণ দেয়, যা ক্লাসিক্যাল হিসেবে সামঞ্জস্যপূর্ণ হয় না, সময়ে হেরফের দেখা যায়, নানান ধরনের সমস্যা তৈরি হয় এখানে। কারণ আমরা জানি তড়িৎবিদ্যা এবং চুম্বকবিদ্যার ক্ষেত্রে ইলেকট্রনের ভেলোসিটির একটা ব্যাপার হয়। ইলেকট্রনের ভেলোসিটি আমরা জানি প্রায় আলোর বেগের 50% বা 90% হতে পারে। তাহলে যখন কোন বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি বা এরকম পর্যায়ে পৌঁছায়, তখন এক্ষেত্রে আর গ্যালিলিও উপপাদ্য সমীকরণগুলো ভ্যালিড হয় না। এবং গ্যালিলিও উপপাদ্য সমীকরণের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপেক্ষিক তত্ত্বের দ্বিতীয় স্বীকার্য। আপেক্ষিক তত্ত্বের দ্বিতীয় স্বীকার্য সমস্যাটা কি আমরা দেখিয়েছিলাম। আপেক্ষিক তত্ত্বের দ্বিতীয় স্বীকার্য আমাদের বলে সকল জড়প্রসঙ্গগুলোর মধ্যে আলোর বেগ c এর মান একই থাকে। কিন্তু গ্যালিলিও রূপান্তর বা ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা জানি একটা ফ্ল্যাশ লাইট যদি এভাবে জ্বলতে থাকে আর এর দিকে যদি একটা বাড়ি c/4 বেগে চলে এবং আরেকটা বাড়ি যদি c/4 বেগে দূরে সরে যায়, তাহলে তিনি পরিমাপ করবেন c/4 প্লাস c, মানে আলোর আপেক্ষিক বেগ পরিমাপ করবেন, আর তিনি পরিমাপ করবেন c মাইনাস c/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আলোর বেগ বিভিন্ন হচ্ছে, কিন্তু আমরা জানি আপেক্ষিক তত্ত্বের দ্বিতীয় স্বীকার্য বলে c সমান c প্রাইম হবে, অর্থাৎ এই বেগ আর এই বেগ সমান হতে হবে। তাহলে এখানে একটা অসামঞ্জস্যতা দেখা যায়, যেটা আমাদের রূপান্তর সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাহলে আমাদের নতুন রূপান্তর সমীকরণ লাগে। এই নতুন রূপান্তর সমীকরণগুলোকে বলা হয় লরেন্টজ রূপান্তর সমীকরণ। আমরা এখন লরেন্টজ রূপান্তর সমীকরণগুলো দেখার চেষ্টা করব। লরেন্টজ রূপান্তর সমীকরণ একটা কথা মনে রাখতে হবে, লরেন্টজ রূপান্তর সমীকরণ তখনই প্রযোজ্য হবে যখন ওই যে গতিশীল প্রসঙ্গ কাঠামোর ভেলোসিটি বা বেগ আলোর বেগের কাছাকাছি হবে। এক্ষেত্রে আমরা লিখব b is very less than equal to c, অর্থাৎ আলোর বেগের কাছাকাছি কথাটা লেখা আছে এখানে। তোমাদেরকে আমি সাজেস্ট করি, আমাদের তপন স্যারের বই পড়ে আসলে লরেন্টজ রূপান্তর সমীকরণের প্রমাণটা তোমরা বুঝতে পারবে না ভালো করে। তোমরা যদি প্রমাণটা ভালো করে বুঝতে চাও তাহলে জাফর ইকবাল স্যারের একটা আপেক্ষিক তত্ত্ব বই আছে, তিনি এখানে মোটামুটি মজার পদ্ধতিতে এবং খুব চমৎকার ভাবে সুনিপুণ ভাবে এই সমীকরণগুলোর প্রতিপাদনগুলো দেখিয়েছেন, এবং এখানে যে একটা পরিবর্তন হয় সেটা কেন, এই পরিবর্তনগুলো তিনি ব্যাখ্যা করার চেষ্টা চালিয়েছেন। সেজন্য আমি বলবো তোমরা ওই বই থেকে প্রমাণটা দেখার চেষ্টা করবে। কিন্তু আমরা এখানে আজকে প্রমাণে না গিয়ে এই লরেন্টজ রূপান্তর সমীকরণগুলোর রূপ কেমন তা একটু জাস্ট লিখবো। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল আমাদের লরেন্টজ রূপান্তরের আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে এরকম একটা এস কাঠামো ছিল, আর একটা ছিল এস প্রাইম কাঠামো যা আলোর বেগের কাছাকাছি বেগে ধাবিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই যে কোনো একটা ঘটনার দুইটা স্থানাঙ্ক পাওয়া যাবে, এক্স ওয়াই জেড টি, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম, এই দুটার মধ্যে সম্পর্কটা গ্যালিলিওর ক্ষেত্রে ছিল এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি, আর এখানে সেই সমীকরণটা হবে এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে x মাইনাস ভিটির নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার নামে একটা নতুন টার্ম যুক্ত হয়েছে, যেটা ওই প্রতিপাদনে কিভাবে আসে তার খুব চমৎকারভাবে দেখানো হয়েছে। আবার যেহেতু এটা শুধু x অক্ষ বরাবর গতিশীল ধরে নিচ্ছি আমরা, অতএব y প্রাইম বরাবর কোনো চেঞ্জ পাবো না, আমরা z প্রাইম বরাবর কোনো চেঞ্জ পাবো না। এতদিন আমরা পড়ে আসছিলাম সময় একই থাকবে, সময় পরিবর্তনশীল নয়। আজকে আমরা দেখাবো এই দুই কাঠামোর সময়ের মধ্যে একটা ভিন্ন রিলেশন, t প্রাইম সমান t মাইনাস dx বাই c স্কয়ার রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এই চারটা সমীকরণকে আমরা বলি লরেন্টজ রূপান্তর সমীকরণ। পদার্থবিজ্ঞানের এই অংশ আমরা যদি কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভরের আপেক্ষিকতা অংশগুলো ভালো করে বুঝতে চাই, আমাদেরকে এই চারটা সমীকরণ খুব ভালো করে মুখস্থ করতে হবে। আমি তোমাদের ক্লাসে থাকলে নিশ্চয়ই এগুলা এক নিঃশ্বাসে মুখস্থ করানোর জন্য নির্দেশ দিতাম। আমরা যেভাবে মুখস্থ করেছিলাম এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম সমান জেড, টি প্রাইম সমান টি মাইনাস ভি বাই সি স্কয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এইভাবে চারটা সমীকরণ ভালো করে আয়ত্ত করতে হবে।
তাহলে আমরা বলতেছি এই সমীকরণ প্রযোজ্য কখন, যখন ওই যে প্রসঙ্গ কাঠামোটা আলোর বেগের সুবেগে গতিশীল, ধ্রুবেগে গতিশীল, এই প্রসঙ্গ কাঠামোর বেগ আলোর বেগের কাছাকাছি হতে হবে, তাহলেই কেবলই মাত্র আমরা লরেন্স রূপান্তর সমীকরণ প্রয়োগ করতে পারবো। এখন এই লরেন্স রূপান্তর সমীকরণগুলোর একটা বিশেষত্ব আমরা আজকে দেখার চেষ্টা করব। বিশেষত্ব হলো এই যে আমরা বলতেছি যে গ্যালিলিও রূপান্তর সমীকরণ প্রযোজ্য হচ্ছে যখন গতিশীল প্রসঙ্গ কাঠামোর বেগ আলোর বেগের চেয়ে অনেক কম হয়। আর আমরা দেখানোর চেষ্টা করতেছি লরেন্স রূপান্তর সমীকরণ প্রযোজ্য হয় তখন যখন গতিশীল প্রসঙ্গ কাঠামোর বেগ আলোর বেগের কাছাকাছি হয়। তাহলে আমরা দেখাবো মানে ভেলোসিটি যখন কম করবো আমরা লরেন্স রূপান্তর সমীকরণ গ্যালিলিও রূপান্তর সমীকরণে কিভাবে রূপান্তরিত হবে সেটা আমরা আজকে দেখানোর চেষ্টা করবো। তাহলে এক নম্বর প্রথমত আছে তোমাকে সমীকরণগুলো ভালো করে বুঝতে থাকতে হবে। x প্রাইম সমান x মাইনাস dt বাই রুট ওভার 1 মাইনাস d স্কয়ার বাই c স্কয়ার ছিল আমাদের এই সমীকরণটা। আমরা এখন দেখাবো এই ভেলোসিটি, এই বেগ যদি অনেক কম হয় তাহলে এই সমীকরণটা গ্যালিলিও রূপান্তরে রূপান্তরিত হবে। দেখা যাক এখানে v is very less than c হলে তোমরা দেখতে পাচ্ছ v by c এই টার্মটা অনেক ছোট হয়ে যায়। v by c মানে কি আমরা জানি v হচ্ছে ধরলাম 10 কিলোমিটার পার সেকেন্ড, আর আমাদের 3 into 10 over 8 বা 6 কিলোমিটার পার সেকেন্ড আলোর বেগ। তাহলে 10 by 3 into 10 over 6 অনেক ছোট, স্কোয়ার করলে আরো অনেক ছোট হয়ে যাবে। তাহলে এই মানটাকে আমরা অনেক জিরোর কাছাকাছি বলতে পারি। তাহলে আমি যদি জিরোর কাছাকাছি বলতে পারি তাহলে কি আমি এভাবে লিখতে পারি e স্কয়ার বাই c স্কয়ার is equivalent to 0? যদি তা হয় তাহলে কি হয় x প্রাইম সমান কি সমীকরণটা আসে না x minus dt, যা গ্যালিলিও রূপান্তর সমীকরণ। এটা আমরা দেখলাম x প্রাইমের ক্ষেত্রে। আবার যদি আমরা টাইমের ক্ষেত্রে জানি, আমরা জানি লরেন্স রূপান্তর সমীকরণ হচ্ছে t প্রাইম সমান t মাইনাস dx বাই c স্কয়ার রুট ওভার 1 মাইনাস d স্কয়ার বাই c স্কয়ার। তাহলে এই যে আমরা লিখলাম এই সমীকরণটা যা লরেন্স রূপান্তর সমীকরণ, এখন আগের মতো যদি আমরা লিখি b is very less than c হলে d স্কয়ার বাই c স্কয়ার is equivalent to 0। তাই যদি হয় তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে t প্রাইম সমান t মাইনাস, যেহেতু b বাই c সমান 0 এই টার্মটাও 0 হবে, 1 মাইনাস 0 হবে, অর্থাৎ t হয়ে যাচ্ছে, যা গ্যালিলিও রূপান্তর সমীকরণ। তাহলে আমরা দেখতে পেলাম একটা শর্তাধীনে লরেন্স রূপান্তর সমীকরণগুলো গ্যালিলিও রূপান্তর সমীকরণে কি হয় রূপান্তরিত হয়। ওকে, আমরা এই অংশগুলো ভালো করে আয়ত্ত করার পর আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ। বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ তাহলে আমরা তো জানি, আমরা এই সমীকরণগুলো অলরেডি যেগুলো বের করেছি সেটা হচ্ছে কি x প্রাইম সমান x মাইনাস dt বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, y প্রাইম সমান y, z প্রাইম সমান z, t প্রাইম সমান t মাইনাস dx বাই c স্কয়ার রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার।
এগুলো হচ্ছে আমাদের লরেন্স রূপান্তর সমীকরণ। আমরা এখন দেখবো বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণগুলো কেমন দেখায়। তোমাদের মানে প্রশ্ন জাগে কেন বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ। তোমাদেরকে আমরা এতক্ষণ যাবত ব্যাখ্যা করেছি যে কেন এই সমীকরণগুলো আসে। কারণ একটা কারণ হচ্ছে এস, আর একটা কারণ হচ্ছে কি এস প্রাইম কাঠামো। এই এস প্রাইম কাঠামোটা ভি বেগে গতিশীল এর সাপেক্ষে, ভি ধ্রুব বেগে গতিশীল, এবং এই বেগটা আলোর বেগের কাছাকাছি হলেই লরেন্স রূপান্তর সমীকরণ হয়, এবং এই বেগটা আলোর বেগের চেয়ে অনেক কম হলে তা গ্যালিলিও রূপান্তর সমীকরণ হয়। তাহলে এখন তুমি চিন্তা করো, তুমি ট্রেনে স্টেশনে গেলা তোমার বন্ধুকে বাড়িয়ে দেওয়ার জন্য। সে ট্রেনে উঠলো, ট্রেনে ওঠার পর ট্রেন ছেড়ে দিল, ট্রেন একটা সার্টেন ভেলোসিটি নিয়ে ট্রেন আগাচ্ছে, আর তুমি স্টেশনে দাঁড়ায় আছো। তুমি দেখতে পাচ্ছ তোমার সাপেক্ষে ট্রেন একটা ভেলোসিটি নিয়ে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। আর তুমি যখন তোমার বন্ধুকে ফোন দিলা, বললা দোস্ত দেখলাম তুমি তো একটা নির্দিষ্ট বেগে আমার থেকে দূরে সরে যাচ্ছ, কিন্তু তোমার বন্ধুর সাথে সাথে প্রতিবাদ করে বললো না, বরঞ্চ আমি ট্রেনের মধ্যে বসে জানালা দিয়ে দেখলাম তুমি আমার চেয়ে একটা নির্দিষ্ট বেগে দূরে সরে যাচ্ছ। এই ধরনের যারা চিন্তা করে সেই সকল পাবলিকদের জন্য মূলত আমাদের এই বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ। এটা আমরা বলতেছি এস প্রাইম কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল, কিন্তু ট্রেনের মধ্যে বসে মনে হবে যে এস কাঠামোটা এস প্রাইম কাঠামোর সাপেক্ষে উল্টো দিকে গতিশীল, এরকম মনে হবে। বা যদি এই ধরনেরই হয় ঘটনাটা, তখন এই রূপান্তর সমীকরণগুলো কেমন হবে, এবং যা হয় সেটাকে আমরা বলছি বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ। এখন এই বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণগুলো আমরা কিভাবে পাবো কিভাবে একটু বলে দিই। আমরা এখানে আমরা কি করবো, বি সমান মাইনাস বি এবং এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এবং টি প্রাইম কে যথাক্রমে এক্স ওয়াই জেড এবং টি দ্বারা আমি রিপ্লেস করব, পরিবর্তন করব। পরিবর্তন করলে আমরা মোটামুটি আমাদের বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণগুলো পেয়ে যাব। করলে তাহলে কি হবে, আমাদের এক্স প্রাইম জায়গায় এক্স হবে, আর এক্স এর জায়গায় এক্স প্রাইম প্লাস বিটি হবে, কারণ বি এর জায়গায় কি বসাবো আমরা, মাইনাস বি বসিয়ে প্লাস হয়ে যাবে, রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এরপর আমরা পাচ্ছি ওয়াই সমান ওয়াই প্রাইম হবে, জেড সমান জেড প্রাইম হবে, জেড সমান জেড প্রাইম, এবং টি সমান টি প্রাইম প্লাস bx prime by c square root over 1 minus b square by c square। এই যা আমরা সমীকরণগুলো পেলাম 1 2 3 4, এগুলোকে বলা হয় বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ। জি হ্যাঁ, এই পর্যায়ে আমরা এই যে লরেন্স রূপান্তর সমীকরণ করলাম, বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ করলাম, সেই রূপান্তর সমীকরণগুলোর প্রয়োগ দেখার চেষ্টা করব। তোমরা এই প্রয়োগগুলো ভালো করে বোঝার জন্য আমি কিন্তু তোমাদের বলে রাখলাম বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ এবং লরেন্স রূপান্তর সমীকরণগুলো তোমাদের ভালো করে রাখতে হবে। আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম লরেন্স রূপান্তর সমীকরণগুলো ছিল এক্স প্রাইম সমান এক্স মাইনাস বিটি বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম সমান জেড, টি প্রাইম সমান টি মাইনাস বি এক্স বাই সি স্কয়ার রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এবং বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণগুলোর ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে এখানে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এবং টি প্রাইম কে এক্স ওয়াই জেড টি দ্বারা রিপ্লেস করব এবং বি সমান মাইনাস বি লিখব, তাহলে আমরা বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণগুলো পেয়ে যাব। এক্ষেত্রে তোমাদের সামনে আমি অলরেডি হোয়াইট বোর্ডে লিখেছি কাল দীর্ঘায়ন বা সময়ের আপেক্ষিকতা। আমাদের সময় আমরা যখন ইন্টারমিডিয়েট পড়ি, আমাদের জন্য সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং এবং খুব অ্যামেজিং একটা ফেনোমেনা ছিল এই কাল দীর্ঘায়ন বা সময়ের আপেক্ষিকতা। তোমরা জানো আইনস্টাইন এই জিনিসটা ইন্ট্রোডিউস করেন, যেটাকে আমরা বিশেষ আপেক্ষিক তত্ত্ব বলি। ওনার সময় এই জিনিসগুলো নিয়ে মানুষ খুব বেশি চিন্তা ভাবনা করার সুযোগ পাননি, কারণ এই যে ইলেকট্রনের ভেলোসিটি যে আলোর বেগের কাছাকাছি হয় তখন এটা আবিষ্কার হয়নি তখন। তো যার দরুন এই যে সময় যে কি হয়, পরিবর্তন হয়, এবং এটা যে আপেক্ষিক সেই জিনিসটা তখন মানুষ ইউটিলাইজ করতে পারেনি, এবং আইনস্টাইনকে এই কাজের জন্য সেজন্য স্বীকৃতিও দেয়নি। 1905 সালে উনি তার
যে ফটোতড়িৎ ক্রিয়ার যে সূত্র প্রদান করেন আইনস্টাইনের ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের কাজে লাগিয়ে 1921 সালে এই জন্য তিনি নোবেল পুরস্কার পান। কিন্তু তার নোবেল পুরস্কারের পরিষ্কার লেখা ছিল নট ফর রিলেটিভিটি, কারণ মানুষ এই জিনিসটা তখনও স্বীকার করতে পারেনি। কিন্তু 1970 দিকে যখন এসে মানুষ তড়িৎবিদ্যা এবং চুম্বকবিদ্যা নিয়ে গবেষণা শুরু করলেন, যখন মানুষ ইলেকট্রনের আবিষ্কার করার পর ইলেকট্রনের ভেলোসিটি যে আলোর বেগের কাছাকাছি ঘুরতে পারে সেটা ডিটারমাইন করলেন, তখন তারা এই সময়ের ডিসক্রিপেন্সি বা এই অসামঞ্জস্যতা বুঝতে পারলেন এবং আবার আইনস্টাইনের এই তথ্যগুলো নিয়ে গবেষণা শুরু করে মানুষ আজকে বুঝতে পারলেন যে আসলে কালবিজ্ঞান বলতে কিছু আছে। তাহলে এই কালবিজ্ঞান জিনিসটা কি, মানে তোমাদের কাছে মনে হলো আমি একটু সিম্পলি বোঝার জন্য একটা এক্সাম্পল দিব। সাপোজ ধরো এই যে আমাদের পৃথিবীতে একজন লোক ঘড়ি নিয়ে বসে আছে, তিনি সকাল 11টায় তার ঘড়িটা অন করলেন এবং 12টায় শেষ করলেন, দেখা গেল যে 1 ঘন্টা পার হলো। আর এই 11টার সময়ে একটা লোক নভোযানে বসে, যে নভোযানের ভেলোসিটি আলোর বেগের প্রায় 80-90% ধরে নাও, তিনি কি করলেন, নভোযানে বসে ঠিক সারা মহাবিশ্ব ঘুরে আসলেন। 1 ঘন্টা পর পৃথিবীতে আসলেন। আসার পরে তিনি দেখবেন যে তার ঘড়িতে সম্ভবত 10 মিনিট অতিক্রান্ত হয়েছে। এখানে পৃথিবীতে যিনি স্থির তার অতিক্রান্ত হয়েছে 1 ঘন্টা, আর যিনি স্পেসশিপে অনেক মানে আলোর বেগের কাছাকাছি ঘুরে আসলেন তার অতিক্রান্ত হয়েছে 10 মিনিট। তাহলে আমাকে বলো, পৃথিবীর 1 মিনিট দীর্ঘ নাকি স্পেসশিপে যিনি ঘুরে আসলেন তার 1 মিনিট দীর্ঘ? তোমরা অবশ্যই আমার সাথে একমত হবে যে স্পেসশিপে যিনি ঘুরে আসলেন তার 1 মিনিট অনেক লেংদি হয়েছে। তাহলে আমরা কি বলতেছি, কোন পর্যবেক্ষক সাপেক্ষে মানে গতিশীল অবস্থায় সংঘটিত কোন একটা ঘটনার কাল ব্যবধান, অর্থাৎ তিনি যে 10 মিনিট পরিমাপ করলেন এই ব্যবধানটা, আর নিশ্চল অবস্থায় সংঘটিত ওই একই ঘটনার কাল ব্যবধান এই যে 1 ঘন্টা পরিমাপ করলেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি টাইমের হিসেবে গতিশীল ফ্রেমে যিনি আছেন, অর্থাৎ যিনি নভোযানে ছিলেন, তার টাইমটা অনেক লেংদিয়ার দেন যিনি পৃথিবীতে বসে আছেন, অর্থাৎ স্থির প্রসঙ্গ আমার আর সময় ব্যবধানটা কম। সময় ব্যবধান মানে তোমরা অনেকে মনে করছো 1 ঘন্টা তো অনেক বেশি আর 10 মিনিট তো কম। না, আমরা তা বুঝাচ্ছি না। আমরা বুঝাচ্ছি যদি আমি একক সময় হিসাব করি, অর্থাৎ গতিশীল ফ্রেমে যিনি 1 মিনিট পার করেছেন সে একই সময়ে দেখা যাচ্ছে যে স্থির কাঠামোতে একজন 6 মিনিট পার করেছেন, তাহলে কার 1 মিনিট লেংদি? তোমরা আমার সাথে নিশ্চয়ই একমত যে গতিশীল ফ্রেমের 1 মিনিট লেংদি। এটা কি বলা হচ্ছে কাল দ্বিঘায়ন। কাল দ্বিঘায়নের জন্য আমরা যে সমীকরণটা পাই তা হচ্ছে এরকম। আমরা যদি একটু লিখি, সমীকরণ হচ্ছে t সমান t0 বাই √1 - b স্কয়ার বাই c স্কয়ার। এখানে এই t0 কে বলা হয়, t0 হচ্ছে গতিশীল ফ্রেমের সময় ব্যবধান। আর টি হচ্ছে স্থির কাঠামোর সময় ব্যবধান, আর বি হচ্ছে গতিশীল ফ্রেমের বেগ, গতিশীল কাঠামোর বেগ। এই জিনিসটা আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝতে পারি। আমরা তোমাদের দেখিয়েছিলাম দুটো প্রসঙ্গের কথা, একটা এস আর একটা ছিল এস প্রাইম। এই এস প্রাইম কাঠামোটা আলোর বেগে গতিশীল, আলোর কাছাকাছি বেগে গতিশীল। তাহলে এই কাঠামোতে যদি সময় ব্যবধান টি পরিমাপ করে, তাহলে এখানে পরিমাপ করবে টি নট। এই টি এবং টি নটের মধ্যে সম্পর্ক নির্দেশক সমীকরণ হচ্ছে টি সমান টি নট বাই √1 - b স্কয়ার বাই c স্কয়ার। আমরা এই সমীকরণের প্রমাণটা এখন একটু দেখার চেষ্টা করবো আর বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ দিয়ে। সেজন্য আমি তোমাদের অনুরোধ করেছিলাম বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণগুলো ভালো করে আয়ত্ত করার জন্য। দেখে আমরা একটু প্রমাণ একটু দেখি। আমরা এখানে দুটা কাঠামোর মতো বলছি, একটা এস কাঠামো ছিল আর একটা ছিল এস প্রাইম কাঠামো। এই এস প্রাইম কাঠামোটা আলোর বেগের কাছাকাছি বেগে ধ্রুব বেগে গতিশীল, এটা সাপেক্ষে। তাহলে এখানে যদি কোনো ব্যক্তি একটা ঘটনার
প্রাথমিক সময় পরিমাপ করেন t1, শেষ সময় পরিমাপ করবে t2, যেখানে এটা হবে t1 প্রাইম এবং শেষ সময় পরিমাপ হবে t2 প্রাইম। এটা সময় ব্যবধান t সমান হচ্ছে t2 মাইনাস t1, আর এটা সময় ব্যবধান t0 সমান হচ্ছে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম। এখন আমরা এই t এবং t0 এর মধ্যে একটা সম্পর্ক বের করার চেষ্টা করব। আমরা বিপরীত রূপান্তর সমীকরণে দেখিয়েছিলাম যে আমাদের t1 সমান ছিল কি, t সমান ছিল t1 প্রাইম মাইনাস bx বাই c স্কয়ার রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার ছিল এরকম। আর t2 প্রাইম t2 সমান দাঁড়াবে হচ্ছে তাহলে অনুরূপভাবে t2 প্রাইম মাইনাস bx বাই c স্কয়ার রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। আমি যেহেতু এখানে 1 তো দিয়েছি, আমরা এখানেও দিতে পারি x1, এটা x অক্ষ বরাবর বোঝাচ্ছে, x অক্ষ বরাবর গতিশীল বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এই স্থানাঙ্কটা যদি t1 ধরে এটাকে x করতে পারি, অর সিম্পলি x ধরলাম, আমাদের কোনো আপত্তি নাই। আমি এটাকে t1 ধরলাম, এটাকে x করলাম, অথবা এরকম হতে পারে x y z t1 হতে পারে। এখন আমরা এই t0 যদি বের করতে চাই তাহলে কি করব? আমরা জানি t সমান t2 মাইনাস t1, আমরা মানগুলো বসিয়ে দিই। মানগুলো বসিয়ে দিলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, মান বসিয়ে দেওয়ার পর আমরা যদি এইভাবে আগাই তাহলে t2 প্রাইম মাইনাস bx by c স্কয়ার মাইনাস t1 প্রাইম প্লাস bx by c স্কয়ার, এই টার্মটা এখানে ক্যান্সেল হচ্ছে। এই t2 প্রাইম মাইনাস t1 প্রাইম কে আমরা বলছি এই সমীকরণ আমরা পাচ্ছি এভাবে। তাহলে আমি এটা সমান কি লিখলে তখন t সমান দাঁড়াচ্ছে t0 বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এই জিনিসটা খুবই ভালিড আমাদের এই হিসাব নিকাশে। তাহলে আমরা এই সমীকরণটা একটু ভালো করে বুঝতে পারার চেষ্টা করবো। t সমান t0 বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এখানে এই t0টা হচ্ছে গতিশীল কাঠামোর সময় ব্যবধান। গতিশীল কাঠামোর এই সময় ব্যবধানকে বলা হয় প্রপার টাইম, মানে উপযুক্ত সময়। তাহলে আমরা কি লিখবো? t0 অর্থাৎ গতিশীল কাঠামোর এই সময় ব্যবধানকে বলা হয় উপযুক্ত সময় বা প্রপার টাইম। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি তোমাদের কাছে এখানে অবাক করার কিছু বিষয় তোমরা দেখতে পাবে। যেমন এই যে আমরা বলছি কোনো বস্তু যদি বা এই যে গতিশীল কাঠামো যদি আলোর বেগের কাছাকাছি বেগে চলে তাহলে গতিশীল কাঠামোর সময় ব্যবধানটা অনেক বেড়ে যাবে, আর স্থির কাঠামোর সময় ব্যবধানটা কম হবে। কম মানে কি? সময়ের লেন্থিনেসে কম হবে। তাহলে একটা বস্তু যদি আলোর বেগে ছুটে, যদি নবদানটা আলোর বেগে ছুটে বা গতিশীল কাঠামোর বেগ যদি আলোর বেগই হয়, তাহলে আমরা যদি ভাবে লিখি এখানে v সমান একদম c হলে কি হবে দেখি তো। আমরা জানি t সমান t0 বাই রুট ওভার 1 মাইনাস c স্কয়ার বাই c স্কয়ার দাঁড়ায় 1 মাইনাস c স্কয়ার বাই c স্কয়ার সমান লিখলে t0 বাই 0, অর্থাৎ t0 সমান কি দাঁড়াচ্ছে 0। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট এবং অ্যামেজিং। ব্যাপারটা কি? কোনো বস্তু যদি নবযান যদি আলোর বেগে ছুটে তাহলে আমরা দেখতে পাচ্ছি আলোর বেগে ছুটলে সেই নবযানে বসা নভোচারী সময় পরিমাপ করবেন 0, যেখানে পৃথিবীতে বসা কোনো ব্যক্তির ঘড়ি 1000 বছর সময় দিচ্ছে। দেখা যাবে যে পৃথিবীতে বসা কোনো ব্যক্তি 365 দিন চলে গেল, আর নবযানে বসা ব্যক্তি সেই সময় পরিমাপ করলেন 0। আলোর বেগে ছোট একটা নবযান পৃথিবী বা মহাবিশ্ব ঘুরে আসলো,
ওই নভোচারীর কোনো সময় অতিক্রম হলো না, অথচ পৃথিবীতে চলে গেল 365 দিন। হতে পারে এটা। তাহলে এই আইডিয়াটাকে আমরা বলতেছি কাল দ্বিতীয়। তাহলে কাল দ্বিতীয় আমাদেরকে এই আইডিয়াটা দেয় যে আলোবেগের ছোটা যদি সম্ভব হয়, তাহলে আমরা একটা টাইমলেস জোনে প্রবেশ করি, মানে যেখানে উইথ রেসপেক্ট টু টাইম কথা আমরা বলবো না, মানে টাইমকে আমরা অতিক্রম করে যাব। এই আইডিয়াটা তোমার কিন্তু জান্নাত জাহান্নামের আইডিয়াটাকে কি করে পরোক্ষভাবে প্রমাণ করে। সেটা কিরকম আমরা জানি, জান্নাতের যে আইডিয়ার কথা বলা হচ্ছে বা পরকালীন জান্নাত জাহান্নামের যে কথা বলা হচ্ছে, সেটা একটা টাইমলেস জোন হবে, অর্থাৎ এটা একটা অনন্তকালে ধারণা দিচ্ছে। তাহলে কোনো বাড়ি যদি আলোর বেগে ছোটা সম্ভব হয়, সেখানে এই টাইমলেস জোন ক্রিয়েট করা সম্ভব। আমাদের সৌর প্যানেলে হয়তো সম্ভব নয়, বা হতে পারে আমাদের গ্যালাক্সির আউটসাইডে হতে পারে, বা অন্য কোনো গ্যালাক্সিতে যদি কোনো একটা সোলার সিস্টেম বা গ্রহ যদি আলোর বেগে ছুটে, সেই গ্রহ বা সোলার সিস্টেমে একটা টাইমলেস জোন ক্রিয়েট হবে, যেখানে অনন্তকাল ধরে বিরাজ করতে পারে। এই আইডিয়াটা নিয়ে তোমাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করছি। এরপর যে আমরা দেখব এই দৈর্ঘ্য সংকোচন বা লরেন্স ফিটজেরাল্ড কন্ট্রাকশন বলা হয় যেটাকে, এবং দেখবো ভরের আপেক্ষিকতা। তাহলে দৈর্ঘ্য সংকোচন জিনিসটা কি? দৈর্ঘ্য সংকোচন হচ্ছে গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে কম হয়, একেই বলা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। তাহলে আমরা যদি লিখি গতিশীল অবস্থায় কোন বস্তুর দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে কম হয়, একে দৈর্ঘ্য সংকোচন বা দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা লরেন্স ফিটজেরাল্ড কন্ট্রাকশন বলে। এখানে মনে রাখতে হবে, আমরা যদি ওই প্রসঙ্গনামগুলো আঁকি, একটা হচ্ছে স্কালাম স্থির, এই স্কালামের সাথে আরেকটা এস প্রাইম কারামো ভি ধ্রুব বেগে গতিশীল, যার বেগ আলোর বেগের কাছাকাছি। তাহলে এখানে যদি কোনো একটা বাড়ি যদি দৈর্ঘ্য হয় এল নট, আর এটা যদি দৈর্ঘ্য হয় এল, তাহলে এই এল এবং এল নটের মধ্যে সম্পর্ক নির্দেশক সমীকরণ হচ্ছে এল সমান এল নট ইন্টু √1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এই সমীকরণটাকে আমরা বলছি দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ। এখানে আমরা একটু লিখব, এল হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, এল নট হচ্ছে স্থির অবস্থায় দৈর্ঘ্য, আর বি তো আমরা জানি কাঠামোর বেগ, কাঠামো বস্তুর বেগ বলতে পারি। এই সমীকরণটাও আমরা লরেন্স রূপান্তর সমীকরণ দিয়ে প্রমাণ করতে পারি। তাহলে আমরা একটু প্রমাণটা দেখার চেষ্টা করবো পাশাপাশি। প্রমাণ চিত্রটা যদি আবার একটু দেখার চেষ্টা করি, এবার চিত্রটা কেমন ছিল? এটা ছিল একটা কাঠামো, এটা ছিল একটা কাঠামো। এই কাঠামোর সাপেক্ষে রিলে গতিশীল, এটার নাম ছিল এস প্রাইম। এখানে একটা বাড়ি যেটা দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য ছিল x1, এটা ছিল x2, আর এই যে বাড়িটা এখানে, এটার প্রাথমিক দৈর্ঘ্য x1 প্রাইম, এটা x2 প্রাইম।
তাহলে আমরা এখানে এল সমান লিখবো x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, আর এখানে এল নট সমান লিখবো x2 মাইনাস x1। তোমরা দেখতেই পাচ্ছেন। এখন লরেন্স রূপান্তর সমীকরণ অনুযায়ী বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ অনুসারে সমীকরণ হতে আমরা জানি x সমান কি দাঁড়াবে, আমাদের ছিল x প্রাইম সমান x মাইনাস b ডিভাইড রুট ওভার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। আমরা লিখব x সমান x1 লিখি x1 প্লাস প্লাস bt বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, এবং x2 সমান দাঁড়াচ্ছে x2 প্রাইম প্লাস bt প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। তাহলে এখানে আমরা লিখব l নট সমান x2 মাইনাস x1 সমান, এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে এই অংশটা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। উপরে যদি আমরা কমন নিই তাহলে হবে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম বা l বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এখন আমরা যদি কোণাগুণি করে দিই তাহলে পাচ্ছি l সমান l নট ইনটু রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এটিকে আমরা বলছি দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ। এরপর যে আমাদের আরেকটা টপিক আছে সেটা হচ্ছে কি ভরের আপেক্ষিকতা। একটু আমরা দেখার চেষ্টা করি। ভরের আপেক্ষিকতার ক্ষেত্রে আমরা বলবো গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে কি হয় বেশি হয়, এই ঘটনাকে বলা হচ্ছে ভরের আপেক্ষিকতা। আমরা যদি একটু লিখি ভরের আপেক্ষিকতা, গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। একে ভরের আপেক্ষিকতা হবে যেমন গতিশীল অবস্থায় কোনো বস্তু দৈর্ঘ্য যদি ভর যদি যেমন ধরলাম এটা হলো s কাটামো, এটা s প্রাইম কাটামো, s প্রাইম, এটা v বেগে গতিশীল। এখানে কোন একটা বস্তু আছে, এখানে কোন একটা বস্তু, এই বডিটা, এই বডিটার ভর যদি এখানে পরিমাপ করি আমরা m নট, আর এখানে যদি m পরিমাপ করি তাহলে এই m এবং m নটের মধ্যে সম্পর্ক হচ্ছে m সমান m নট বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, যেখানে m হচ্ছে গতিশীল অবস্থায় ভর, m হচ্ছে গতিশীল অবস্থায় ভর, এরপরে m নট হচ্ছে স্থির অবস্থায় ভর, আর দ্বিতীয় আমরা জানি আমাদের ফ্রেমের ব্যাপার ছিল কঠিন গতি, এটা আমরা দেখতে পাচ্ছি, বা বস্তুর গতি আমরা বলতে পারি, যে কাঠামোতে জিনিসটা আছে তার গতি। তাহলে এখানে আমরা অলরেডি বেশ কয়েকটা সমীকরণ পেয়ে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ লরেন্স রূপান্তর এবং বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণগুলোকে কাজে লাগিয়ে আমরা 3 ধরনের সমীকরণ পেলাম। কাল দীর্ঘায়নের ক্ষেত্রে আমরা পেয়েছি t সমান t নট বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, আর দৈর্ঘ্যের ক্ষেত্রে পেয়েছি a সমান l নট ইনটু রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, আর এখানে পেয়েছি m সমান m নট বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। তো ভালো করে লক্ষ্য করলে দেখবা এখানে t নটটা হচ্ছে গতিশীল অবস্থায়, আর l নট হচ্ছে স্থির, আর m নট হচ্ছে স্থির। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে। অনেকেই কি করে এই জিনিসটা ভালো করে মনে রাখার জন্য তালগোল পাকিয়ে ফেলে, একটার মধ্যে আরেকটা ঢুকাইয়া দেয়, ঠিক টি নট লিখে ফেলে। এই জিনিসটা আমি তোমাদের ইন্ট্রোডিউস করালাম এটা ভালো করে মনে রাখার জন্য। আমরা চাইলে সবগুলোকে টি নট স্থির সবগুলোকে টি নট নট দ্বারা লিখতে পারতাম, তাহলে আমাদের জন্য ইজি হতো।
কিন্তু তখন স্যার এবং অন্যান্য বইগুলোতে এই জিনিসটা এভাবে উপস্থাপন করার কারণে আমরা নিজেরা উপস্থাপন করলাম। তোমরা যদি এই সমীকরণগুলো ভালো করে আয়ত্ত করো তাহলে আমি বলতে পারি এখান থেকে যে সমস্যা আসুক না কেন তোমরা এগুলো সলভ করতে পারবো। কিন্তু সমীকরণগুলো খুব ভালোভাবে আয়ত্ত করা চাই। আগামী দিনে আমরা এই সমীকরণগুলো প্রয়োগ দেখবো ইনশাআল্লাহ।